দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাক নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর কামাল পাশা, চিফ কনসালটেন্ট, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডিপার্টমেন্ট, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। জি, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাক, তো আমরা সকলেই জানি যে হার্ট অ্যাটাকের অন্যতম একটি উপসর্গ হচ্ছে যে বুকে ব্যথা। তো হার্ট অ্যাটাক ছাড়া অন্যান্য কী কী কারণে বুকে ব্যথা হতে পারে? ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন। আমাদের মনে রাখতে হবে যে হার্ট বুকের মধ্যে থাকে, কিন্তু বুকের মধ্যে আরও বেশ কিছু জিনিস থাকে। আমাদের লাংস থাকে বা ফুসফুস, ওখানে লাংসের পর্দা থাকে, ওখানে খাদ্যনালী থাকে, হার্টেরও পর্দা থাকে। তো এই অঙ্গগুলোর যদি কোনো প্রদাহ হয়, বা যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যদি কারো নিউমোনিয়া হয় বা ফুসফুসের অন্য কোনো প্রদাহ হয়, সেগুলোর ক্ষেত্রেও হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা হতে পারে। ফুসফুসের আরও বেশ কিছু কন্ডিশন আছে। ফুসফুসের পর্দার ভিতরে যদি বাতাস জমে যায়, যেটাকে আমরা নিউমোথোরাক্স বলি, বা ফুসফুসের কোনো রক্তনালীতে যদি রক্ত জমাট বেঁধে যায়, আমরা সেটাকে পালমোনারি এম্বোলিজম বলি। এগুলোও বেশ সিরিয়াস কন্ডিশন, সেগুলোতেও বুকে ব্যথা হতে পারে। শুধু তাই না, পেটেরও কিছু কিছু কন্ডিশন আছে, যেমন কারো যদি গলব্লাডার সমস্যা হয়, কারো যদি পেপটিক আলসার ডিজিজ হয়, কারো যদি প্যানক্রিয়াসে প্রদাহ হয়, তাদেরও কিন্তু এই ব্যথা বুকে রেডিয়েট করে হার্ট অ্যাটাকের মতোই ব্যথার সৃষ্টি করতে পারে। জি, ধন্যবাদ। তো প্রথমে জানতে চাইব যে হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? হ্যাঁ, আমরা হার্ট অ্যাটাক কথাটি আমরা অনেকেই ব্যবহার করে থাকি। হার্ট অ্যাটাক মূলত ইসকেমিক হার্ট ডিজিজ। অন্য কথায় আমরা যেটাকে বলতে পারি যে হৃৎপিণ্ডের রক্তনালী ব্লকজনিত যে সমস্যাগুলো, সেগুলোরই একটি অ্যাকিউট রূপ বা একটি খুব সিরিয়াস একটি রূপ হলো হার্ট অ্যাটাক। এবং এটা যখন হৃৎপিণ্ডের বৃহৎ রক্তনালীগুলোর এক বা একাধিক রক্তনালী যখন সে টোটাল বা সাবটোটাল ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন কিছু মাসল, হার্টের যে ওই রক্তনালী যেই জায়গাটিতে ব্লাড সাপ্লাই করতো, সেই মাসেল যখন রক্ত সাপ্লাই পায় না, তখন সে তীব্র ব্যথা অনুভব করে বুকের মধ্যে। এই যে ব্যথা এবং এর সঙ্গে আরও আনুষঙ্গিক যে উপসর্গগুলো হয়, এগুলোকেই মূলত আমরা হার্ট অ্যাটাক বলতে পারি। আমাদের দর্শকদের জানার সুবিধার্থে একটি জিনিস আপনার কাছে জানতে চাইব যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, এই দুটি বিষয়ের মধ্যে বেসিক পার্থক্যটি কোথায়? আমরা অনেকেই আসলে ভুলবশত বা অভ্যাসবশত একটি শব্দ বলে থাকি যে আমার বুকে স্ট্রোক হয়েছে। মূলত স্ট্রোক হলো ব্রেইন অ্যাটাক, বা ব্রেইনের রক্তনালী যদি চলাচল বন্ধ হয়ে যায় বা কোনো কারণে স্ট্রোক হয়, সেটাকে আমরা ছিঁড়ে যেতে পারে, সেইটাকে আমরা স্ট্রোক বা ব্রেইন অ্যাটাক বলতে পারি। হার্টের ক্ষেত্রে এই ধরনের ঘটনা যখন ঘটে, সেটাকে আমরা হার্ট অ্যাটাকই বলি। জি, এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যে সাধারণত রোগীরা কী ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে? প্রথমেই বুকে ব্যথা হচ্ছে একটি প্রধানতম উপসর্গ। ব্যথাটির একটি বৈশিষ্ট্য আছে, বুকের মাঝখানে ব্যথা হয় এবং এটা বেশ চাপ ব্যথা। এই ব্যথাটি ক্রমশ বাড়তে থাকে এবং তীব্র আকার ধারণ করে। অন্যান্য সময়ে বুকে ব্যথা হলে যারা হার্টের রোগী, তারা জিহ্বার নিচে গ্লিসারিন ট্রাইনাইট্রেট নামক একটি ওষুধ দিলে সেটি কমে যায়। কিন্তু হার্ট অ্যাটাক যখন হয়, এই ওষুধ বারবার ব্যবহার করা সত্ত্বেও তার ব্যথা কমে না এবং এটি ক্রমাগত চলতেই থাকে, বাড়তে থাকে। এবং একই সঙ্গে এই ব্যথাটি চোয়ালের দিকে অথবা বাম হাতের দিকে অথবা পিঠের দিকে চলে আসতে পারে। রোগীর বমি ভাব হয় বা অনেকে বমি করেও ফেলে, প্রচুর ঘাম হয়। এইসব হলো টিপিক্যাল যে সিমটমস হার্ট অ্যাটাকের, এগুলো। কিন্তু অনেক রোগী আজকাল এটা হয়তো টিপিক্যাল সিমটম নিয়ে আসে না। সে হয়তো তার শ্বাসকষ্ট হচ্ছে, তার হয়তো পেটে প্রচুর গ্যাসের মতো হচ্ছে,
কিন্তু গ্যাসের ওষুধ খেয়েও সেগুলো ভালো হচ্ছে না, তখন আমাদের একটা বেশ ভালো একটা সাসপিশন থাকতে হবে যে তার হার্ট অ্যাটাকের মতো কিছু হলো কিনা। তো মূলত এই সমস্যাগুলো নিয়েই সে আসে। অন দ্য ব্যাকগ্রাউন্ড তার হার্ট অ্যাটাকের যে কারণগুলো বা যে রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো বর্তমান থাকে। তো এগুলো এবং আরও কিছু আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে তার হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি। আপনি বলছিলেন রিস্ক ফ্যাক্টরের কথা, তো সেই ক্ষেত্রে আসলে কোন কোন ব্যক্তি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে রয়েছেন? বেশ কিছু কারণ এটা এক্স্যাক্টলি এখনও জানা যায়নি, বাট কিছু রিস্ক ফ্যাক্টর দেখা গেছে যে এগুলো যাদের থাকে তাদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি থাকে। যেমন যার প্রেশার থাকে, স্পেশালি যদি সেটা আনকন্ট্রোল থাকে বা ভালো কন্ট্রোলে না থাকে, উচ্চ রক্তচাপ, কারো যদি ডায়াবেটিস থাকে এবং সেটি ভালো কন্ট্রোলে না থাকে, কারো যদি রক্তে কোলেস্টেরলের আধিক্য থাকে এবং সেটা কন্ট্রোলে না থাকে, কারো ধূমপায়ীদের, কারো যদি ওজন বেশি হয়, এবং এগুলো আমরা মানে ম্যানেজ করতে পারি, এগুলো মডিফাই করতে পারি আমরা, এগুলো নিয়ন্ত্রণ আমাদের হাতের মধ্যে। কিছু জিনিস আছে এগুলো নিয়ন্ত্রণ আমরা করতে পারি না, যেমন সেক্স, এটা পুরুষদের ক্ষেত্রে বেশি হয় সাধারণত, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে 40-45 বছর বয়সের পরে এটা মহিলা এবং পুরুষদের প্রায় সমানভাবেই হয়ে থাকে। বয়স একটি ফ্যাক্টর, যত বয়স বাড়তে থাকে তার হার্ট অ্যাটাকের যে ঝুঁকি সেটি বাড়তে থাকে। সো এগুলো আমরা সব মিলিয়ে আমরা এগুলোকে রিস্ক ফ্যাক্টর বলতে পারি হার্ট অ্যাটাকের। জি, সেই ক্ষেত্রে যখন একটি রোগী এই ধরনের টিপিক্যাল উপসর্গগুলো নিয়ে এসেছে এবং আপনারা সন্দেহ করছেন যে রোগীটি হয়তো হার্ট অ্যাটাকে ভুগে থাকতে পারে, সেই ক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য কী ধরনের পরীক্ষার আশ্রয় নিয়ে থাকেন? সুন্দর প্রশ্ন। আমরা হার্ট অ্যাটাক এটাকে রোগটা নির্ণয় করতে হবে খুব দ্রুত, কারণ এর চিকিৎসা হতে হবে খুব দ্রুত। এর কারণ হচ্ছে আমরা চিকিৎসাতে যত দেরি করব হার্ট মাসেল ড্যামেজ হতে থাকবে। সো খুব দ্রুত আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এর হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি। তো প্রথমে আমরা সিমটম যে কথাটা বললাম সেটা আমরা সেগুলো শুনবো, অ্যানালাইসিস করব। তারপরে একটা ইসিজি, তাৎক্ষণিকভাবেই রোগীর একটা ইসিজি করতে হবে। ইসিজিতে কিছু চেঞ্জ আমরা দেখি, সেগুলো দেখে বোঝা যায়, অনেক ক্ষেত্রে খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে আমরা তার পূর্ববর্তী ইসিজির সাথে মিলিয়ে দেখি যে নতুন কোনো চেঞ্জ এসেছে কিনা। আর সর্বোপরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হচ্ছে রক্তের এনজাইম পরীক্ষা, যেটাকে সিরাম ট্রোপোনিন আই, এবং সাথে সিকেএমবি নামক একটি পরীক্ষা। এই পরীক্ষাটি করে আমরা যদি সেটি বেড়ে গিয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারি যে তার হার্ট অ্যাটাক হয়েছে। জি, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। নিশ্চয়ই। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আমার নাম হাসান। জি। বলছি। জি বলুন। আমার কোনো কিছু খাওয়ার পরে বুকে ব্যথা করে। জি, দর্শক আপনার বয়স কত? 30 বছর। আচ্ছা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এই জাতীয় কোনো সমস্যা কি রয়েছে? না না না। আচ্ছা, দর্শক আপনি টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে সুবিধা হবে। স্যার, আপনার কোনো প্রশ্ন রয়েছে? না, ঠিক আছে। ধন্যবাদ দর্শক আপনার সুন্দর প্রশ্নটির জন্য। উনি খাওয়ার পরে ওনার বুকে ব্যথা হয়, এটি হার্টের সমস্যা ছাড়াও আরেকটি কারণে সেটি হতে পারে। সেটি হলো যে ওনার আমরা বলি যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার যদি থাকে তাহলে এটি হতে পারে। আপনার খাদ্যনালীর যে নিচের অংশ সেখানে একটি ভাল্ব থাকে, সেটি যদি কারো লুজ থাকে তাহলে খাওয়ার পরপর সেই খাবার এবং অ্যাসিডের যে মিশ্রণ সেটি রিগার্জিটেট করে বুকের মধ্যে গেলে সেটা বুকে ব্যথা হতে পারে। আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা হার্টের সমস্যার সম্ভাবনা এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিছুটা সম্ভাবনা থাকলে আমি মনে করি যে আপনি সেটি এক্সক্লুড করে নেওয়া উচিত। বয়স 30, এটা আজকাল এরকম না যে এই বয়সে হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা একেবারেই হয় না। আপনি একজন স্থানীয় বিশেষজ্ঞের কাছে গিয়ে 2-1টি পরীক্ষা করেই আপনি বুঝতে পারবেন যে কোনো সমস্যা আছে কিনা, এবং তাতে করে আপনি আর্লি চিকিৎসা শুরু করতে পারবেন।
ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। যে বিষয়ে কথা হচ্ছিল যে হার্ট অ্যাটাক পরবর্তী সময়ে যে ইমিডিয়েট কী কী ধরনের পরীক্ষা করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে ইসিজি এবং রক্তের এনজাইমের কথা। এরকম কি হতে পারে যে এই রোগীর হার্ট অ্যাটাকের টিপিক্যাল সিমটমস বা উপসর্গ নিয়ে এসেছে, কিন্তু তার ইসিজি নর্মাল রয়েছে, তবে আসলেই রোগীর হার্ট অ্যাটাকে ভুগছেন, এই ধরনের হওয়ার কি সুযোগ রয়েছে? নিশ্চয়ই। যদি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে হার্ট অ্যাটাক রোগীর হার্টের যে রক্তনালীগুলো, বৃহৎ রক্তনালীগুলো টোটাল বা সাবটোটাল অক্লুশন বা বন্ধ হয়ে গিয়ে এই সমস্যাটি হতে পারে। যখন সাবটোটাল অক্লুশন হয় তখন সেই গ্রুপকে আমরা নন এসটি এলিভেটেড এমআই বলি। তো এদেরই আবার আরেকটি অংশের মধ্যে এদের ইসিজিতে চেঞ্জ নাও আসতে পারে, এবং টোটাল যে নন এসটি এলিভেটেড এমআই বা যাদের ফুল থিকনেস হার্ট অ্যাটাক হয় না, তাদের একটি বিরাট অংশের ইসিজিতে চেঞ্জ আসে না। তখন আমাদেরকে বুকে ব্যথার যে ধরন এবং পেশেন্টের যে পারিপার্শ্বিক যে অবস্থা, যেমন তার রিস্ক ফ্যাক্টরস, তা এগুলো বিবেচনা করে এবং তার যে রক্তের এনজাইম, এগুলো পরীক্ষা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। অর্থাৎ কেবলমাত্র ইসিজি দিয়ে শতভাগ নিশ্চিতভাবে হার্ট অ্যাটাককে এক্সক্লুড করা সম্ভব নয়। জি, এখন যদি আসি যে যখন আপনারা নিশ্চিত হলেন যে রোগীটি হার্ট অ্যাটাকে ভুগছে, সেই মুহূর্তে করণীয় কি? গুড। এক্ষেত্রেও আমরা আবার রোগীদেরকে কয়েকটা ভাগে ভাগ করি, যেমন তার কি এসটি এলিভেটেড এমআই হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, নাকি নন এসটি এলিভেটেড হার্ট অ্যাটাক হয়েছে। অর্থাৎ আমি সহজভাবে বলতে গেলে যে এটা কি তার হার্টের দেয়ালের পুরোটা জুড়ে হয়েছে, নাকি তার আংশিক দেয়াল জুড়ে হার্ট অ্যাটাক হয়েছে। সেটা যদি আমি সেভাবে বলি, তাহলে যদি আংশিক জুড়ে হার্ট অ্যাটাক হয় তাহলে পেশেন্টকে দ্রুত আমরা সিসিউতে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে এইটার চিকিৎসা সিসিউতে হতে হবে, এটা ওয়ার্ডে কিংবা অন্য কোথাও রেখে এটার চিকিৎসা করা সম্ভব না। এবং সেখানে আমরা দ্রুত রোগীকে বেডে দিয়ে তার অক্সিজেন দেওয়া হয় এবং তার ব্লাড স্যাম্পল নেওয়া হয় যে তার অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে কিনা, সেগুলো তার ডায়াবেটিস আছে কিনা, তার রক্তে কোলেস্টেরল দেখার জন্য। এবং ওই সময় তাকে যে ওষুধগুলো দেওয়া হবে ওগুলোর সাইড ইফেক্ট হতে পারে যে সমস্ত অঙ্গে, সেগুলো ঠিক আছে কিনা, কিছু বেজলাইন পরীক্ষা সেগুলো করা হয়। এবং পেশেন্টকে আমরা মোটামুটি অ্যান্টিপ্লাটলেট কিছু ওষুধ আছে, সেগুলোর আমরা প্রথমে লোডিং ডোজ দিয়ে থাকি, তারপর সেগুলো রেগুলার বেসিসে চালাতে হয়। তাকে অ্যান্টিলিপিড ওষুধ দিতে হয়, তাকে আরও কিছু আনুষঙ্গিক ওষুধ আছে, হেপারিন নামক একটি অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ আছে, সেটি দিতে হয়। এবং পেশেন্টের ওই সময় যদি কোনো জটিলতার তৈরি হয় সেগুলোর চিকিৎসা করতে হয়। অন্যদিকে যারা ফুল থিকনেস হার্ট অ্যাটাক নিয়ে এসছে, তারা যদি 6 ঘন্টা 12 ঘন্টা বা প্রেফারেবলি 6 ঘন্টার ভিতরে আসে, এমনকি যত তাড়াতাড়ি আসবে তখন যদি আমরা পেশেন্টকে একটা থ্রোম্বোলাইটিক ইনজেকশন, এটিকে স্ট্রেপ্টোকাইনেজ বলা হয়ে থাকে, এবং এটি যদি আমরা দ্রুত দিয়ে দিতে পারি, বেশ কিছু ক্ষেত্রে এটি সাকসেসফুলি তার যে ব্লকটি সেটিকে সরিয়ে দেয় এবং তার ব্লকড রক্তনালীটাকে রিকানালাইজ করে দিতে পারে। ধন্যবাদ। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলছি বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাক নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর কামাল পাশা, চিফ কনসালটেন্ট, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডিপার্টমেন্ট, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। স্যার, যে বিষয়ে কথা হচ্ছিল যে এমআইয়ের ক্ষেত্রে, অর্থাৎ হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে চিকিৎসায় স্ট্রেপ্টোকাইনেস বা থ্রোম্বোলাইসিসের ভূমিকা নিয়ে এই বিষয়ে আপনি বলছিলেন। আমরা যেখানে ছিলাম যে স্ট্রেপ্টোকাইনেজ বা থ্রোম্বোলাইটিক ইনজেকশন যেটি আমাদের এখানে এখন প্রাপ্য, আমরা মানে এইটাই আমাদের এখানে আছে, সেটি অনেক ক্ষেত্রেই রিকানালাইজ করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আজকাল হার্ট অ্যাটাকের সবচেয়ে বা এসটি এলিভেটেড যে হার্ট অ্যাটাক, ফুল থিকনেস হার্ট অ্যাটাকের সবচেয়ে আধুনিকতম চিকিৎসা হচ্ছে প্রাইমারি পিসিআই, এবং এটি আমাদের দেশে আজকাল অনেক সেন্টারেই হচ্ছে।
তো এটির ধারণা হলো যে হার্টের রক্তনালী ব্লক হয়েছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্লকটিকে আমি সরিয়ে ফেলবো। এবং আমরা এমনও দেখেছি যে প্রাইমারি পিসিআই করে পেশেন্টের কোনো হার্ট মাসেল কিছু ড্যামেজই হয়নি। অর্থাৎ এটা এতই কার্যকরী একটি চিকিৎসা, এতই কার্যকর এবং একটি চিকিৎসা যে পেশেন্টের হার্ট মাসেল ড্যামেজ হয়নি, অর্থাৎ অ্যাজ ইফ তার কোনো হার্ট অ্যাটাকই হয়নি। সো এটা এত ইফেক্টিভ। কিন্তু এটা এই প্রাইমারি পিসিআইয়ের জন্য একটি সময় আছে, 120 মিনিটের মধ্যে তাকে তার যে পিসিআইয়ের কাজটি শুরু করতে হবে, তবেই রোগী সেই উপকারটি পাবে আর কি। অর্থাৎ সেই ক্ষেত্রে একটি রোগী যখন এই ধরনের বুকে ব্যথা ওঠার 30 থেকে 40 মিনিটের ভিতর হাসপাতালে পৌঁছায়, সেই ক্ষেত্রে সুযোগটি পাওয়া যাবে। আর এমনিতেও হার্ট অ্যাটাক হলে এটা বলা হয়ে থাকে 25 থেকে 30% রোগী ঘটনাস্থলেই মারা যায়, এবং যারা হাসপাতালে পৌঁছায় তাদেরও একটি বড় অংশ তাদের পৌঁছার পথে মারা যায়। কেন? বিকজ টাইম, যত সময় যাবে তত হার্ট মাসেল ড্যামেজ হবে, এবং যত বেশি হার্ট মাসেল ড্যামেজ হবে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যাবে, এবং হার্টের পাম্পিং ক্যাপাসিটি একটি নির্দিষ্ট পরিমাণের কম যদি হয়ে যায় তখন এই হার্টটি পাম্প হিসাবে আর কাজ করতে পারে না, শরীরে রক্ত পৌঁছাতে পারে না, ফলে রোগী এটা বেঁচে থাকতে পারে না। জি, অর্থাৎ যখন একটি রোগীর হার্ট অ্যাটাক হচ্ছে, হওয়ার কিছুক্ষণের মাঝেই 1/3 রোগী মৃত্যুবরণ করছে, এবং এই পরিসংখ্যানটি তো হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির। রাইট। বিশেষত যেখানে ট্রান্সপোর্ট সুবিধা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে একটু অপ্রতুল। জি, সেই ক্ষেত্রে কথা হচ্ছিল যে প্রাইমারি পিসিআই, অর্থাৎ সাধারণ ভাষায় আমরা যেটিকে বলে থাকি যে হার্টের রিং পড়ানো, বা সেই ক্ষেত্রে এই বিষয়টির জন্য এনজিওগ্রাফি তো আপনার আগে অবশ্যই করে নিতে হয়। এনজিওগ্রাফি সম্পর্কে একটু জানতে চাইছি আপনার কাছ থেকে, যে প্রসিডিওরটি কেমন এবং এটিতে রিস্ক কতটুকু রয়েছে। এনজিওগ্রাফি মূলত একটি পরীক্ষা, যে পরীক্ষা দিয়ে বোঝা যায় যে তার রোগীর হার্টের রক্তনালীতে ব্লক রয়েছে কিনা, থাকলে কোথায় আছে, কতটুকু আছে, এবং সেই বিষয়টি জানার পরে আমরা তার হার্টের যে অবস্থাটি আমরা খুব নির্দিষ্টভাবে জানতে পারি। এই প্রক্রিয়াটি সম্পর্কে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। নিশ্চয়ই। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমি একটা কথা বলতে চাই। আমার হঠাৎ করে একটু রাগ হইলে বা হইলে আমার বুকে প্রচন্ড ব্যথা হয় স্যার। জি, দর্শক, আপনার বয়স কত এবং আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, এই তিনটি বিষয় রয়েছে কিনা? ডায়াবেটিস নেই স্যার, কিন্তু উচ্চ রক্তচাপ আছে স্যার। আর ধূমপানের অভ্যাস রয়েছে? জি স্যার, আংশিক। আচ্ছা, এবং আপনার বয়স জানতে হবে। 51। জি স্যার, আপনার কিছু জানবার রয়েছে? না, ঠিক আছে, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনি বলেছেন উত্তেজিত হলে আপনার বুকে ব্যথা হয়। এটি আমি বলবো যে সম্ভাবনা খুব বেশি হার্টের সমস্যার কারণে হয়ে থাকবার, এবং আমার মনে হয় আপনি দ্রুত একজন বিশেষজ্ঞকে দেখান। কারণ হার্টের রক্তনালীর যে চিকন হয়ে যাওয়া, এটি আরও বেড়ে যায় যখন কোনো মানুষ ইমোশনাল হয়ে যায়। সেটা রাগ হতে পারে, সেটা কান্নাকাটি হতে পারে, সেটা উত্তেজনা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। কাজেই ওইটার সাথে জড়িত যেহেতু আপনার বুকে ব্যথা, এটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। কারণ লাংসের সমস্যা, লাংসের পর্দার সমস্যা, তার যে হার্টের পর্দার সমস্যা, খাদ্যনালীর সমস্যা, এগুলো কিন্তু ইমোশন বা রাগের সাথে জড়িত না। কাজেই আপনি বুঝতেই পারছেন জিনিসটা, যে এটা হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছিলেন। দর্শকের প্রশ্নের সাথে সাথেই আপনার কাছে জানতে চাইছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে বুকে ব্যথা, হৃদরোগজনিত যে কারণে বুকে ব্যথা হচ্ছে, সেটি এরকম ইমোশনাল সিচুয়েশনে এটি বুকে ব্যথাটি প্রেসিপিটেট হতে পারে। এছাড়া কি আর কোনো ফ্যাক্টর রয়েছে যেসব ক্ষেত্রে এই ব্যথাটি প্রেসিপিটেট হতে পারে? একটি হচ্ছে পেশেন্ট যদি অতিরিক্ত পরিশ্রম করে তাহলে তার এটি প্রেসিপিটেট হতে পারে। পেশেন্ট অনেক হয় কি যে আসলে হার্ট অ্যাটাক তার হার্টের রক্তনালীতে আগের থেকেই কিছু ব্লক ছিল, অল্প ব্লক ছিল,
রোগী হঠাৎ করে খুব কারণে উত্তেজিত হয়ে গেল, তার প্রেশার অনেক বেশি বেড়ে গেল, ফলে হয় কি যে ওই যে ব্লকগুলো ছিল সেগুলো ফেটে যায় কিংবা ভেঙে যায়, এবং ওখানে যখন রক্ত প্রবাহিত হয় রক্তের বেশ কিছু কণিকা বা এলিমেন্টস ওই জায়গাতে এসে জমা হয়ে যায়, জমা হয়ে তার পুরো রক্তনালীটিকে ব্লক করে ফেলে। ফলে তার ওই ব্লক পরবর্তী অংশে কোনো রক্ত পৌঁছায় না এবং ওই জায়গার যে মাসেল সেটা সাফার করে, সেটা নষ্ট হয়ে যেতে থাকে, তখনই সেই অবস্থাটিকে হার্ট অ্যাটাক বলা হয়ে থাকে। আমরা আরেকটি ফোন নিয়ে এই আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার যে বুকে কিছু কিছু ব্যথার ওষুধ খাইলে আমার বুকে ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। তাই আবার কিছুক্ষণ পর ব্যথা যখন করে তখন আপনার এমন অস্থির লাগে, অনেক অস্থির লাগে, বেশিরভাগ অনেক ব্যথা। আমার আবার শরীরে অনেক ব্যথা, এই জন্য ওষুধ খাওয়া লাগে। খাইলে কিন্তু বুকের ব্যথাটা বাড়ে। আবার আমি গ্যাস্ট্রিকের কিন্তু 20 এখন 40 খাইতে আছি, তা তো আমার মাঝে মাঝে ব্যথাটা, বুকের ব্যথাটা বেশি বাড়ে। জি জি দর্শক, আপনার ব্যথাটি বুকের মাঝখানে হয় না এক পাশে হয়? না, মুখের মাঝখানে হয়। আচ্ছা, ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তর এখানে কিছুটা কনফিউজিং ব্যাপার আছে। যেমন ওনার ব্যথার ওষুধ খেলে ব্যথা হয়, সেটি ইন্ডিকেট করছে যে হয়তো তার ব্যথার ওষুধ খেয়ে গ্যাস্ট্রিক ইরিটেশন হচ্ছে বা পেটে ইরিটেশন হচ্ছে, সেটা থেকে তার ব্যথা হয়ে থাকতে পারে। হার্টের ব্যথা সাধারণত ব্যথার ওষুধ থেকে প্রেসিপিটেট করার কথা না। তো আমার মনে হয় দর্শক, আপনি স্থানীয় কোনো মেডিসিন বা হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন। তাহলে ওখানে জাস্ট অল্প কয়েকটা পরীক্ষা করলেই আপনাকে হয়তো একটা সিদ্ধান্ত দিতে পারবেন যে এটা আপনার হার্টের জন্য ব্যথা না অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে। জি ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। যে বিষয়ে কথা হচ্ছিল আপনার সাথে, যে হার্ট অ্যাটাকের রোগীদের ক্ষেত্রে ম্যানেজমেন্টের বিষয়, এই বিষয়ে আপনি বলছিলেন যে স্টেন্টিংয়ের কথা, এই বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছে জানতে চাইব, এনজিওগ্রাফি এবং স্টেন্টিং। তো এনজিওগ্রাম কথা বলছিলাম আমরা, যে এনজিওগ্রাম এটা আসলে পরীক্ষা এবং এটা কোনো কাটাছাড়া বা কোনো অপারেশন না। এটার মাধ্যমে আমরা জানতে পারি যে হার্টের ব্লক কোথায় আছে, কি পরিমাণ আছে, নির্দিষ্টভাবে জানতে পারি, এবং ফলে রোগীর যে চিকিৎসা সেটাকেও আরও নির্দিষ্ট করে আমরা দিতে পারি। রোগীর কিছু ধরনের ব্লক আছে সেগুলোর জন্য স্টেন্ট বা রিং বসাতে হয়, কিছু ধরনের ব্লক আছে বা কিছু জায়গায় ব্লক আছে সেটির জন্য স্টেন্ট করাটা টেকনিক্যালি এটা করা যায় না, সেই জন্য বাইপাস করতে হয়। কিছু ব্লক আছে হয়তো সেগুলো সিগনিফিক্যান্ট না বা খুব বেশি ব্লক না, সেটার জন্য মেডিকেল ম্যানেজমেন্ট করতে হয়। কিছু ব্লক আছে যে এমন ব্লক যে সেখানে যে ডিফিউজ ডিজিজ একদম, সেখানে গ্রাফট বসানোরও জায়গা নাই বা স্টেন্ট বসানোরও কোনো জায়গা নাই, সেখানে পেশেন্টের ওষুধ খেয়েই যেতে হবে। এটি হলো অ্যাঞ্জিওগ্রাম আর কি। জি ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বাড়িধারা থেকে আরিফ বলছি। জি বলুন। অ্যাকচুয়ালি স্যার, প্রবলেমটা হচ্ছে আমার ফাদারের এজ হচ্ছে 52। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি দর্শক, বলুন। আমার ফাদারের এজ হচ্ছে 52। আমি লাস্ট টাইম শিকদার মেডিকেল কলেজে আমার ফাদার এনজিওগ্রাম করিয়েছিলাম। তো ওইখানে 3টা ব্লক ধরা পড়েছে। আমি যেটা মেইন চেম্বারটা সেটা 100% আর বাকি দুটো 70% করে। তো অ্যাকচুয়ালি আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, এটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের সাথে কথা বলেছি। সো ওনারা এক একটা ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছেন। কেউ বলেছেন রিং পড়াতে হবে, কেউ বলেছেন বাইপাস করাতে হবে, ইভেন কেউ কেউ আমাকে বলেছেন যে মেডিসিনেও কাজ হবে। অ্যাকচুয়ালি আমি ম্যাটারটা নিয়ে কনফিউজ যে আমি কি করব। ধন্যবাদ দর্শক। উনি কি লাইনে আছেন? আমাদের সংযোগটি কেটে গিয়েছে। আচ্ছা ঠিক আছে দর্শক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওনার মেইন রক্তনালী 100% ব্লক এবং বাকি দুটো 70% করে ব্লক, অর্থাৎ ওনার 3টা রক্তনালী ব্লক আছে এবং এগুলো সিগনিফিক্যান্ট ব্লক আছে। কিন্তু আসলে এটা এনজিওগ্রাম দেখলে বোঝা যাবে যে ব্লকগুলো কি নেচারের, কোথায় আছে, এটা কতটা পুরনো। যদি বেশি পুরনো হয়ে থাকে তাহলে মেইন রক্তনালী ওপেন করার চান্স কম এখানে। সেক্ষেত্রে আপনার বাইপাস একটা চিকিৎসা পদ্ধতি বা আপনার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পদ্ধতি হতে পারে। উনি যদি বাইপাস অ্যাভয়েড করতে চান এবং ওনার যদি মেইন রক্তনালী যেটি 100% ব্লক এটা, এবং এটা যদি খুব বেশি দিন আগে না হয়ে থাকে,
তাহলে উনি স্টেন্টিং বা অ্যাঞ্জিওপ্লাস্টিও করতে পারেন, কিন্তু দেখতে হবে যে আসলে ব্লকগুলো কোন জায়গায় আছে, এগুলোর পজিশনটা কোন জায়গায়, সেটার উপর ডিপেন্ড করবে আসলে ওনার জন্য কোনটা সুইটেবল হবে। মূল জিনিসটা হচ্ছে রোগী কোনটাতে সবচেয়ে বেনিফিট পাবে বেশি। ওনার রিভাসকুলারাইজেশন অথবা রক্তপ্রবাহ আবার পুনঃপ্রতিষ্ঠিত করে দেওয়াটা কোন পদ্ধতির মাধ্যমে সবচেয়ে ভালো করা যাবে, যেটার মাধ্যমে করা যাবে সেটাই ওনাকে করতে হবে। সাথে ওনাকে কিছু মেডিসিন সবসময়ই খেয়ে যেতে হবে। তো সেটি আপনার ওই অ্যাঞ্জিওগ্রামের সিডিটি দেখলে বোঝা যাবে। এটি জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। যে বিষয়ে কথা হচ্ছিল যে এনজিওগ্রাফির মাধ্যমে যে এই বিষয়টি নিশ্চিত হওয়া যেতে পারে যে ব্লকগুলো কোন জায়গাতে রয়েছে এবং কত পার্সেন্ট ব্লক রয়েছে, এবং তার উপর ভিত্তি করে আপনারা রোগীদের পরামর্শ দিয়ে থাকেন যে তার ক্ষেত্রে কি স্টেন্টিং উপযোগী হবে, অন্যথায় সিএবিজি অর্থাৎ বাইপাস সার্জারি উপযোগী হবে অথবা মেডিসিন। সেই ক্ষেত্রে যে স্টেন্টিংয়ের ক্ষেত্রে যদি বলা হয়, সেই ক্ষেত্রে স্টেন্টিংগুলো কী ধরনের কয় প্রকারের রয়েছে? আমরা কিন্তু এখন শোনা যাচ্ছে যে ড্রাগ ইলিউটিং স্টেন্ট রয়েছে এবং আগে যেটি যে বেয়ার মেটাল স্টেন্ট, এই বিষয়ে সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব। স্টেন্ট দুই রকম, ড্রাগ ইলিউটিং স্টেন্ট এবং বেয়ার মেটাল স্টেন্ট। বেয়ার মেটাল শুধুমাত্র মেটাল থাকে, আগে ছিল স্টেইনলেস স্টিল, এখন এটা কোবাল্ট ক্রোমিয়াম স্টেন্ট এসছে, এবং এগুলো লাগালে এগুলোর রিস্টেনোসিস রেট বা পুনরায় যে ব্লক হয়ে যাওয়ার প্রবণতাটা একটু বেশি। সেই কারণে ড্রাগ ইলিউটিং স্টেন্ট আজকাল অনেক বেশি জনপ্রিয়, এতটাই জনপ্রিয় যে মেটালিক স্টেন্ট যেগুলো বেয়ার মেটাল স্টেন্ট সেগুলো প্রায় অবসোলিট বা সেগুলো আজকাল আর তেমন একটা ইউজ হচ্ছে না। তো ড্রাগ ইলিউটিং স্টেন্টের যে রিস্টেনোসিস রেট কম, এবং পেশেন্ট যদি তার লাইফস্টাইল, তার ওষুধপত্র, তার ডায়াবেটিস কন্ট্রোল, এগুলো যদি ঠিকমতো করতে পারেন তাহলে সেগুলো প্রচুর ডিউরেবল এবং পেশেন্ট অনেক দিন সেগুলো দিয়ে ভালো থাকতে পারেন। জি, ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাক নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর কামাল পাশা, চিফ কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। স্যার, কথা হচ্ছিল যে এমআইয়ের রোগী অর্থাৎ হার্ট অ্যাটাকের রোগীর পরবর্তীতে কী ধরনের সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি সিনারিও দেখা যায় যে একটি রোগী তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং পরবর্তীতে রোগটি নির্ণয় হয়েছে যে হার্ট অ্যাটাক, কিন্তু ব্যথা প্রাথমিক চিকিৎসায় ব্যথা সেরে গিয়েছে, 3-4 দিন পরে আবার ব্যথা আসছে বুকে। কী কারণে এমনটি হতে পারে? সুন্দর প্রশ্ন। আমরা কিন্তু মাঝে মধ্যেই এরকম পেয়ে থাকি। এটার কমন যে কারণ সেটি হলো যে হার্ট অ্যাটাকের একটি কমপ্লিকেশন হলো হার্টের যে পর্দা পেরিকার্ডিয়াম সেটিতে প্রদাহ হওয়া, সেটা হলে এরকম হতে পারে। এবং সেটা হলে পেশেন্ট যদি উঠে বসে ঝুঁকে যায় তখন বা শ্বাস নেয় তখন একটু ব্যথাটা হতে পারে। আর আরেকটি কারণে হতে পারে সেটা হলো যে তার যদি আবার ইনফার্কশন হয়, আবার হার্ট অ্যাটাক হয়, এটা কিন্তু আনইউজুয়াল না। একটি অ্যাটাক হওয়ার পরে পেশেন্ট ভর্তি থাকা অবস্থায় আবার অ্যাটাক হচ্ছে, এটির জন্য এটা হতে পারে। জি, কাজে দুইটার ট্রিটমেন্ট কিন্তু দুই রকম, এটি আলাদা করে নিশ্চিত হয়ে তারপর চিকিৎসাতে যেতে হবে। এই ধরনের অন্যান্য কি ধরনের আর জটিলতা সাধারণত পেয়ে থাকেন রোগীদের ভেতরে হার্ট অ্যাটাকের পরবর্তীতে? কিছু যেমন একটি আমরা বললাম পেরিকার্ডাইটিস, সেটি পেশেন্ট বুকে ব্যথা হয় এবং এটি অনেক সময় হার্ট অ্যাটাকের মতোই ব্যথা, যদি একটু বাম পাশে হয় ব্যথাটা, এবং উঠে বসলে সে কিছুটা রিলিফ পায়। এবং আরেকটি হলো যে তার রিইনফার্কশন হতে পারে, এই দুটো আমরা আগেই বললাম। তার হার্ট ফেলিউর হতে পারে, পেশেন্টের হার্ট পর্যাপ্ত কাজ করছে না, ফলে রক্তগুলো লাঙে জমা হয়ে যাচ্ছে, তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, এবং এটার হারও যথেষ্ট। প্রচুর পেশেন্ট হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিউর দুইটা নিয়ে আসছে আমাদের কাছে। এছাড়াও পেশেন্টের যে হার্টবিট এগুলো এলোমেলো হয়ে যায়, এবং এটাকে আমরা বলি অ্যারিথমিয়া। এটা মাঝে মাঝে খুব লাইফ থ্রেটেনিং বা জীবন সংহারীও হতে পারে।
যদি তাৎক্ষণিক চিকিৎসা করা না যায়। সেই জন্যই এই হার্ট অ্যাটাকের চিকিৎসার যে সিসিউতে হতে হবে এই কনসেপ্টটি এসছে, যাতে আমরা এর জটিলতাগুলো দ্রুত চিকিৎসা করতে পারি। এবং অনেক সময় একটি সমস্যা আছে যে কার্ডিওজেনিক শক, এটা দিয়ে হার্ট এত বড় অ্যাটাক হয়েছে যে হার্ট পাম্প করতে পারছে না, তার প্রচুর লাংসে পানি জমে গিয়েছে, অর্থাৎ তীব্র হার্ট ফেলিউর হচ্ছে, পেশেন্টের ব্লাড প্রেশার কমে গিয়েছে। তো সেটি খুব মারাত্মক একটি জটিলতা এগুলো হতে পারে। মূলত এই সমস্যাগুলোই আমরা মানে হার্ট অ্যাটাকের জটিলতা হিসেবে পেয়ে থাকি। কিছু জটিলতা আছে মারাত্মক, কিন্তু এগুলো লেস কমন বা খুব পাওয়া যায় না। যেমন হার্ট অ্যাটাকের জন্য পেশেন্টের যে দেয়াল, হার্টের যে পর্দা বলি আমরা, সেই পর্দাটি ছিদ্র হয়ে যায়। হার্ট অ্যাটাকের ফলে তার যে ভাল্ব সেটি প্রচণ্ডভাবে লিক হয়ে যায়, যেখানে রক্ত যাওয়ার কথা ছিল না সেই চেম্বারে রক্ত চলে যাচ্ছে। তো এগুলোর খুব আর্জেন্ট চিকিৎসা করে ফেলতে হয়, আদারওয়াইজ রোগীর মৃত্যুর হার খুব বেশি। জি, যখন একটি রোগী হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয় হাসপাতালে, সেই ক্ষেত্রে সাধারণত কতদিন তাকে, যদি অন্য কোনো জটিলতা না হয়ে থাকে, যে সিম্পল হার্ট অ্যাটাক হয়েছে এবং চিকিৎসাতে সে ভালো রেসপন্স করেছে, সেই ক্ষেত্রে সাধারণত কতদিন হাসপাতালে থাকবার জন্য আপনারা পরামর্শ দিয়ে থাকেন? এটি খুবই ভালো একটি প্রশ্ন। হার্ট অ্যাটাক আসলে আমরা যখন চিকিৎসা শুরু করি তার কিছুক্ষণ পরই রোগীর ব্যথা চলে যায়, এবং ব্যথা চলে যাওয়ার পরে হয়তো পেশেন্ট, হয়তো না কেন, এটা প্রায়ই পেশেন্ট বলে থাকে আমি তো এখন সম্পূর্ণ ভালো, আমি এখন বাসায় যেতে চাই। কিন্তু এটা একেবারেই অনুচিত। পেশেন্টের যে হৃদরোগের হার্ট অ্যাটাক হলে পরে যে জটিলতাগুলো, সেগুলো হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 দিন থাকে। সেইটার কারণে প্লাস পেশেন্টের যে হার্ট মাসেল যে ড্যামেজ হয়েছে, সেটা থেকেও কিন্তু তার অ্যারিথমিয়া তৈরি হতে পারে বা হার্টবিটের যে সমস্যাগুলো তৈরি হতে পারে, সেইগুলো বিবেচনা করে একটা মিনিমাম এগুলো স্টাডি করেই বের করা হয়েছে 3 থেকে 5 দিন পেশেন্টকে হাসপাতালে থাকতেই হবে, এবং তারপরে সে ডিসচার্জ হবে উইথ তার প্রপার মেডিকেশন এবং প্রপার অ্যাডভাইস, সে ডিসচার্জ হবে এবং সেগুলো সে পালন করবে। জি, ধন্যবাদ। একটি ফোন নিয়ে আমরা এই আলোচনায় আবার আসছি। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি রফিকুল ইসলাম, বগুড়া থেকে বলছিলাম। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমার যে বুকে মাঝে মাঝে কিছু ব্যথা হয়, মানে এটা কি গ্যাসের ব্যথা নাকি সেটা বুঝতে পারি না। আচ্ছা, বুকের কোন অংশে ব্যথা হয়? বুকের মাঝখানে না বাদিকে? বাম সাইডে ব্যথা করে। বাদিকে। দর্শক, আপনার বয়স কত? 35 বছর। 35। এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, এই তিনটির কোনটির সাথে সংশ্লিষ্টতা? না, আমি এগুলো নাই, আমার এগুলো আমি ধূমপান করি না, ডায়াবেটিস নাই। জি। কি করলে ব্যথা হয় দর্শক? কি করলে ব্যথাটি আসে আপনার? এমনিতে আপনি ধরেন এই কোনো কিছু মানে অ্যাসিড খাবার খেলে, যেমন তৈলাক্ত খাবার খেলে, তারপরে আপনার ওই সকালে দেরিতে খাইলে এরকম ব্যথা হয়। জি, আপনার বয়সটি দর্শক? 35। আরেকবার? আচ্ছা, 35 বছর। সাথেই থাকুন দর্শক, আমরা উত্তরটি নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ইসলাম সাহেব আপনার প্রশ্নটির জন্য। আপনার বুকের বাঁদিকে ব্যথা করে এবং এটির সাথে পরিশ্রম বা ইমোশন এগুলো জড়িত না। আপনার উচ্চ রক্তচাপ, আপনার ডায়াবেটিস, আপনার ধূমপানের অভ্যাস এগুলো কিছুই নেই, এবং এই সব কিছু বিবেচনা করে এটুকু বলা যেতে পারে যে এটা আপনার হৃদরোগের সম্ভাবনা খুব কম, এবং এটা খুব সম্ভবত আপনার অন্য কোনো কারণে, যেগুলো আমরা পূর্বে আলোচনা করেছি, ওখানে আরও অনেক অর্গানস থাকে, লাংস থাকে, খাদ্যনালী থাকে, পেটের একটি অংশ থাকে, সেখানকার কোনো একটা জায়গাতে কিছু সমস্যা হয়ে থাকতে পারে। আপনি কাউকে একটু দেখিয়ে নেবেন প্লিজ। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। যে বিষয়ে কথা হচ্ছিল যে হার্ট অ্যাটাক নিয়ে, এবার আসতে যাচ্ছি। যখন একটি রোগী হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি চিকিৎসারত ছিলেন হাসপাতালে ভর্তি অবস্থায়, এবং ডিসচার্জ করে দেওয়া হলো, তার পরবর্তীতে তার ম্যানেজমেন্টটি কী? ওকে, তার হচ্ছে প্রথম কথা হচ্ছে যে তার হার্টের অ্যাটাকের জন্যই তাকে কিছু ওষুধ সবসময় খেয়ে যেতে হবে, যেমন অ্যান্টিপ্লাটলেট ওষুধ। হার্ট অ্যাটাকের চিকিৎসার কিন্তু যে ইনভেসিভ চিকিৎসা বা ইন্টারভেনশনাল চিকিৎসা, যেটা আমরা বলি যে তার স্টেন্ট পরানো বা বাইপাস করা, যেটাই হোক সেটার জন্যও কিন্তু তাকে সেই গ্রাফট বা স্টেন্টকে পেটেন্ট রাখতে বা খোলা রাখতে, সেটার জন্য অ্যান্টিপ্লাটলেট ওষুধ
অবশ্যই তাকে সবসময় খেয়ে যেতে হবে। এটা কোনো অবস্থাতে উনি বন্ধ করতে পারবেন না। এছাড়াও অন্যান্য ওষুধ, যে হার্টের বেশ কিছু ওষুধ তাকে দেওয়া হয়ে থাকে, সেগুলোও তাকে চালিয়ে যেতে হবে পরামর্শ অনুযায়ী। এবং একই সাথে তার যে রিস্ক ফ্যাক্টরসগুলো আছে, তার যদি ডায়াবেটিস থাকে সেটি কন্ট্রোল করার জন্য যা যা ওষুধ আছে, যা যা নিয়মাবলী আছে সব কিছুই পালন করতে হবে। তার প্রেশার কন্ট্রোল করার জন্য তাকে ওষুধ খেয়ে যেতে হবে নিয়মিত, এবং ওষুধ খেয়ে দেখতে হবে যে তার প্রেশারটি কন্ট্রোল হচ্ছে কিনা। তার লিপিডের জন্য যে ওষুধ দেওয়া হয়েছে সেগুলো খেতে হবে রেগুলার। এবং তার এর সাথে সাথে তাকে কিছু জীবনযাত্রার কিছু চেঞ্জ আনতে হবে। যেমন তিনি যদি ধূমপান করে থাকেন সেগুলো কমাতে হবে, বা কমাতে না, সরি, এটা বন্ধ করতে হবে, তাকে বন্ধ করতে হবে কমপ্লিটলি এবং পার্মানেন্টলি বন্ধ করতে হবে। তিনি যদি স্থূলকায় হয়ে থাকেন, তার ওজন সঠিক ওজনের মধ্যে তাকে নিয়ে আসতে হবে। লবণ যদি অভ্যাস থাকে তাহলে আমি বলবো যে আলগা লবণ বা এক্সট্রা কোনো সল্ট উনি খাবেন না, এবং সল্টি ফুডস এগুলো উনি খাবেন না। একটা নির্দিষ্ট সময় পরে উনি একটু হাঁটার চেষ্টা করবেন, রেগুলার কিছু হাঁটার চেষ্টা করবেন। এবং তাকে যে হেলদি ডায়েট, তার যে তৈলাক্ত খাবার এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। সবজি, মাছ, ডাল এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। আমার মনে হয় এই জিনিসগুলো যদি পালন করেন, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি যদি নিয়মিত ফলো আপে থাকেন। আমি সব কিছু করলাম কিন্তু দেখালাম না এই ওষুধগুলোতে কতটুকু কাজ হচ্ছে, কতটুকু সাইড এফেক্ট হচ্ছে, অন্যান্য অর্গান কতটুকু এফেক্টেড হচ্ছে এই ওষুধগুলো দিয়ে, তাহলে তো হবে না। সেজন্য নিয়মিত ফলো আপে থাকতে হবে, সেটা যত গ্যাপেই হোক। তো এগুলো তাকে পালন করে যেতে হবে। জি, এখন যদি আসি যে কবে তিনি তার কাজে ফিরে যেতে পারবেন, এই ধরনের কোনো বিধিনিষেধ রয়েছে কিনা, বা ড্রাইভিং কবে করতে পারবেন, এবং সেই সাথে সহবাসের বিষয়ে কোনো নির্দিষ্ট পরামর্শ রয়েছে কিনা? সহবাসের বিষয়ে আমি বলবো যে এটা ক্লিন কাট বিষয়, যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে রক্তনালী ব্লক হওয়ার জন্য। কাজেই এই রক্তনালীটি ওপেন হওয়ার পরে আপনি সেটিতে যাবেন। 1 2 নম্বর হচ্ছে যে ড্রাইভিং যদি হার্ট অ্যাটাক হওয়ার পরে উনি যদি স্টেন্টিং করেন তাহলে উনি ড্রাইভিংয়ে যেতে পারবেন 1 সপ্তাহ পরে। যদি উনি বাইপাস করেন তাহলে মাস 2 পরে উনি ড্রাইভিংয়ে যেতে পারবেন, 1 থেকে 2 মাস পরে। তারপরে এখানে 2 মাস পরে আমরা আসলে বলি এই জন্য যে তার তো আসলে তার স্টার্নোটমির ব্যথা থাকে অনেক, কাজেই 2 মাস পরে যাওয়াই ভালো। মোটামুটি এসব অন্যান্য কাজকর্ম উনি করে যেতে পারেন। জি, এখন যদি আসি যে কি করে একজন স্বাভাবিক মানুষ হৃদরোগের ঝুঁকি থেকে দূরে থাকতে পারে? হৃদরোগের ঝুঁকি আমি বলবো যে এটা একটি হলো প্রাইমারি প্রিভেনশন। হৃদরোগের কোনো সমস্যা নেই, সে কিভাবে হৃদরোগ প্রিভেন্ট করবে? তার হৃদরোগের প্রাথমিকভাবেও হয়নি, করবে এইভাবে যে সে হেলদি লাইফস্টাইল লিড করবে, সে নিয়মিত ব্যায়াম করবে, তার খাওয়া দাওয়াগুলো আইডিয়াল খাওয়া দাওয়া হবে। সে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাবে না, ফাস্ট ফুডস, জাঙ্ক ফুডস খাবে না, সে লবণ বেশি খাবে না, যে সে খারাপ তেল যেগুলো সেগুলো বেশি খাবে না। এবং এর সাথে সাথে তার যদি প্রেশার, ডায়াবেটিস এগুলো হয়ে থাকে সেগুলোকে সে নিয়ন্ত্রণ করবে। আর যদি আরেকটি আছে সেটি হলো সেকেন্ডারি প্রিভেনশন। একবার যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তার যদি দ্বিতীয়বার যাতে হার্ট অ্যাটাক না হয় সেটার জন্য তাকে প্রথম কথা হচ্ছে যে তাকে প্রথমবার যে ওষুধগুলো দেওয়া হয়েছিল সেগুলো সে নিয়মিত এবং ফলো আপ কন্টিনিউ করে যাওয়া এবং ফলো আপ থাকা আর কি। ধন্যবাদ স্যার, আমাদের আলোচনা আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনি অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। আপনাকেও ধন্যবাদ এবং এসিটিভিকেও ধন্যবাদ। জি, দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।